গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ 11 নতুন চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টার নেম স্টেটস অফ ম্যাটার। ওকে, পদার্থের অবস্থা। তো পদার্থের অবস্থার তিনটে ভাগ, একটা হচ্ছে কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। তোমরা সকলেই জানো, যেটা H2O মলিকিউল নিশ্চয়ই জানো। ফ্রিজে H2O দিন রাত খাচ্ছ, গরমকালে বরফ রূপে খাচ্ছ, তাই না? ঠান্ডা জল খাচ্ছ, সেটাও H2O মলিকিউল। ওকে, আবার ভাত হচ্ছে জল দিয়ে, হাঁড়ির ঢাকনা খুললেই যে বাষ্পটা বেরোচ্ছে সেটাও জলীয় বাষ্প, সেটাও ওয়াটার মলিকিউল। ওকে, তাহলে দেখো একই H2O মলিকিউল বিভিন্ন দশায় থাকছে, তাই না? তো কি কি না, কঠিন অবস্থায় থাকছে, তরল অবস্থায় থাকছে, গ্যাসীয় অবস্থায় থাকছে। তো আমাদের 11-এর যে সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্যাসীয় এবং তরল অবস্থা নিয়ে পড়তে হবে। হ্যাঁ, কঠিন অবস্থাটাও রয়েছে সিলেবাসে, সেটা হচ্ছে 12-এর একদম ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে। ওকে, তো আমরা এই গ্যাসীয় এবং তরল অবস্থা পড়বো। চ্যাপ্টারটা পড়তে তোমাদের খুবই ভালো লাগবে, তার কারণ হচ্ছে চ্যাপ্টারটা 10 লেভেল, প্রিভিয়াস 10 লেভেলের সাথে অনেক মিল রয়েছে এবং ইন্টারেস্টিংও। কিছুটা ম্যাথ আছে, ম্যাথ ডিপেন্ডেন্ট। তো ম্যাথটা থিওরির সাথে কিছু অর দেয়, কিছু ম্যাথ ডিরেক্টলি পড়ে। ওকে, তো ম্যাক্সিমাম 4 মার্কস আসবে আর কি। WBCHEC মানে 11 ফাইনালে যে কোয়েশ্চেন, সেখানে 4 মার্কস আছে। তো একটা MCQ থাকে, একটা 3 নম্বরের কোয়েশ্চেন থাকবে। তো 3 নম্বরের কোয়েশ্চেন অর থাকে, মানে সব মিলে যদি কোয়েশ্চেন দেখো তাহলে ওই 7 নম্বরের মতো থাকবে। এমনি WB জেই বা নিট বা জেই মেন এগুলোতেও মোটামুটি 4 মার্কস ম্যাক্সিমাম থাকে চ্যাপ্টারে। ভালো চ্যাপ্টার, ভালো করে পড়ো। তো যেটা 10 লেভেলের সাথে মিল যে অংশটা, সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ওটা থেকেই আমরা আস্তে আস্তে চ্যাপ্টারে আস্তে আস্তে ডেপথে ঢুকবো। তো ফার্স্ট যেটা রয়েছে গ্যাসীয় অবস্থার মধ্যে, সেটা হচ্ছে গ্যাসিয়াস ল, অর্থাৎ গ্যাসীয় সূত্রাবলী। দেখো, গ্যাসীয় সূত্রাবলী বলতে তোমরা কি কি সূত্র শিখেছি? চার্লস ল, বয়েলস ল, অ্যাভোগাড্রোস ল, গে লুসাক ল। ওকে, ফার্স্ট আসছি বয়েলস ল। বয়েলস ল, তারপরে কি ছিল? চার্লস ল। তারপর কি ছিল? গে লুসাক ল। তারপর কি ছিল? অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল। খুব সুন্দর করে, একদম হেভি করে তোমরা তৈরি করেছিলে সূত্র। সূত্র পরীক্ষা আসতো, সবাই আশা করি সূত্র বললে একদম গড় গড় করে সবাই বলে দেবে। খুব ভালো কথা, আমি আর সূত্র নিয়ে বলছি না, তোমরা খুব ভালো বলতে পারবে। তো এখন যেটা বলার কথা, যে বয়েলস লয়ের ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা কি, এটাও জানো অনেকে। তো এটুকু জানো নিশ্চয়ই, বয়েলস ল অনুযায়ী যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাস নেওয়া হয়েছে, সেখানে গ্যাসটির আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তন হবে, তাই না? এটাই তো বয়েলস ল। তো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর মানে উষ্ণতার ভরটা কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে। টেম্পারেচার আর মাস কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না। তাহলে চাপের সঙ্গে আয়তনের কি সম্পর্ক? না, আয়তনের সঙ্গে চাপ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মানে ব্যস্তানুপাত মানে আয়তন বাড়লে চাপ কমবে, বা আয়তন কমলে চাপ বাড়বে, তাই না? বাস্তবে তো তাই হয়। তুমি সব কনস্ট্যান্ট রেখে তুমি যদি একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস রাখো, যে একটা এতটা আয়তনের একটা গ্যাস রয়েছে, তা তুমি যদি ওপরে চাপটা বাড়াও, তাহলে আয়তনটা ওই আয়তনটি ওটাই থাকবে। আস্তে আস্তে তো আয়তনটা কি হয়ে যাবে? কমে যাবে না? অর্থাৎ চাপ বাড়লে তো আয়তন কমবে, রিভার্স, তাই না? তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো ব্যস্তানুপাতিক সম্পর্ককে আমরা কিভাবে লিখি বলতো? ভি ভ্যারিজেস 1/p, তাই না? যে পি আর ভিটা, দেখো ভিটা উপরে, পিটা নিচে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। চাপ বাড়লে আয়তন কমবে। চার্লস লতে, চার্লস ল ভালো করে জানো। চার্লস লতে কি শিখেছো? ভি ভ্যারিজেস টি, তাই না? মানে উষ্ণতা বাড়লে ভি কমবে না, বাড়বে, কারণ দুটোই ওপরে আছে, সমানুপাতিক সম্পর্ক, তাই না? এটাকে বলে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, উষ্ণতা কমলে আয়তন কমবে। এখানে চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে, তাই না? গেলুসাক, গেলুসাক বলছে পি ভ্যারিজেস টি। অ্যাভোগাড্রো ভি ভ্যারিজেস এন। এই যে সবকটা সূত্র লিখলাম, সবকটাই ভুল। কেন? তো এই ভি ভ্যারিজেস 1/p এটা যে বললো, তো ভি ভ্যারিজেস 1/p মানে চাপ বাড়লে আয়তন কমবে।
তাহলে আমি যদি বলি যে ফুটবলে পাম্প দিচ্ছ যখন, তখন কি হয়? বলের ভিতরে তো চাপ বাড়ে, আয়তন তো বাড়ে, বলটা বড় হচ্ছে, তাহলে চাপ বাড়ছে, আয়তন বাড়ছে। তো তুমি বললে চাপ আর আয়তন ব্যস্তানুপাতিক সম্পর্ক, চাপ বাড়লে আয়তন কমবে, তাহলে ওখানে হলো না কেন? কারণ ফুটবলে যখন পাম্প দিচ্ছিলে তখন দেখো ফুটবলের ভিতরে তো গ্যাস আস্তে আস্তে প্রবেশ করছে, ফলে ফুটবলের ভরটা কি স্থির থাকছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য এই সূত্রগুলো যে এক্ষুনি বললাম ভুল, অ্যাকচুয়ালি ভুল না, সূত্র সবাই ঠিক, এনারা খুবই ঠিকঠাকই একদম সুন্দরভাবে সূত্রগুলোকে করেছেন। আমি বলতে ভুল করছি। কি ভুল করছি? না, ভি ভ্যারিজেস 1/p, ওটা বললে শুধু হবে না বয়েলস ল, সেখানে বলতে হবে এম আর টিটা হচ্ছে কনস্ট্যান্ট, স্থির। ওকে, কারণ ভর আর উষ্ণতা স্থির না থাকলে কোনোদিন বলা যাবে না ভি ভ্যারিজেস 1/p, সবসময় হয় না। ভি ভ্যারিজেস টি এটাও বলা যাবে না যদি না তুমি এইগুলো বলো যে এম আর পিটা স্থির। পি ভ্যারিজেস টি এটাও বলা যাবে না যদি না তুমি বলো এম আর ভি স্থির। এটাও বলা যাবে না যদি না তুমি বলো পি আর টিটা হচ্ছে স্থির। কনস্ট্যান্ট এগুলো রাখতে হবে, তবে এই সূত্র খাটবে। অর্থাৎ তোমার সূত্র বলেছে মানে তুমি যদি এইটা লেখো কখনোই সেটা গ্রান্টেড হবে না যদি না তুমি এটা লেখো। এবং এখান থেকে বিভিন্ন শর্ট কোয়েশ্চেন থাকতে পারে যে বয়েল সূত্রে কোনগুলো ধ্রুবক থাকে? উষ্ণতা, ভর। গেলুসাক্স লয়ে কোনগুলো ধ্রুবক থাকে? ভর আর আয়তন। গেলুসাক্স সূত্রে কোনগুলো পরিবর্তনশীল? চাপ আর উষ্ণতা। কিভাবে পরিবর্তনশীল? সমানুপাতিক ভাবে পরিবর্তনশীল, মানে উষ্ণতা বাড়লে চাপ বাড়বে, উষ্ণতা কমলে চাপ কমবে, সিম্পল, জানো তো। এই মোটামুটি গ্যাসিয়াস ল গুলো তোমরা মোটামুটি আগে পড়েছিলে, তো এখানেও আছে, সূত্রগুলো আছে পরীক্ষায়, তো সেইভাবে সূত্রগুলো করে নেবে, এগুলো আছে, এইভাবে দেখবে। তো এখন যেটা বলার, দেখো আমি এই যে সূত্রগুলো লিখলাম এখান থেকে আমি একটা গাণিতিক সমীকরণ লিখতে পারি। কি? তো যদি আমি এটাকে একটা ধ্রুবক আনি, প্রপোর্শনালটাকে তুলে যদি একটা ধ্রুবক আনি, তাহলে মানে সমান যদি করি, সরি, ভি সমান সমান যদি করি, একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটা এলে কি হবে? কে বাই পি। তার মানে এর গাণিতিক সমীকরণ কি আসবে? পিভি ইকুয়াল টু কে, তাই না? এগুলো তোমরা জানো। এখানেও যদি আমি একটা ধ্রুবক আনি মানে সমান করে, তাহলে ভি সমান কে টি, এরকম ভাবে একটা সমীকরণ দাঁড়াবে, তাই না, প্রত্যেকটা। এখন এই যে চারটে আমি গ্যাসিয়াস ল করালাম, এই চারটে সূত্র থেকে একটা ছোট ছোট ম্যাথ পরীক্ষায় দেয়, একদম ছোট, মানে 1 নম্বর 2 নম্বর, একদম ভেরি সিম্পল। অঙ্কটা যত বড়ই দিক না কেন, মানে এই সূত্র বুঝে গেলে যে কোন সূত্র আমি অ্যাপ্লাই করব, তাহলেই কিন্তু আমি অঙ্ক পেরে যাব। তো সেখানটা বলি শোনো, এই যে আয়তন আর চাপ ব্যস্তানুপাতে পরিবর্তন হচ্ছে, তো আমি যখন ম্যাথামেটিক্স ফর ম্যাথ আমি কি লিখতে পারি, দেখো ভালো করে, ফর ম্যাথ প্রথম বয়েলস থেকে আসছি, চাপ আর আয়তন ব্যস্তানুপাতে পরিবর্তন হয়, তার জন্য আমরা লিখতে পারি যেটা P1/P2 সমান সমান V2/V1। দেখো 1 2 2 1 ঘুরে গেল, ব্যস্তানুপাত বলে ঘুরিয়ে দেবে, মানে এটা P1/P2, এটা V2/V1। চার্লস কি বলছে? ভি ভ্যারিজেস টি বলেছিল, সমানুপাতিক সম্পর্ক, ওটা কিন্তু ঘোরাবে না, মানে V1/V2 সমান সমান T1/T2। এগুলো কিন্তু আর বলছি না, সবসময় মনে রাখবে এইটা পড়ছি মানে এটা বয়েল থেকে আসছে, মানে কিন্তু এম আর টিটা স্থির, ওগুলো আর বলছি না, উজ্জ্বল রাখছি, মানে সবসময় সব সূত্র এগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এখানেও তেমন এম আর পিটা স্থির, তাই না? ভি এর সঙ্গে টি এর সম্পর্ক হচ্ছে, মানে এম আর পিটা স্থির থাকবে। তো আরেকটা সবগুলো মানে গেলুসাক্স ল, পি এর সঙ্গে টি এর সম্পর্ক, মানে P1/P2 সমান সমান T1/T2। আরেকটা V1/V2 সমান সমান N1/N2। ওকে, এই টোটাল রিলেশন। এবারে দেখো একটা ম্যাথ দিলে তোমরা বুঝতে হবে যে কোনখান থেকে কিভাবে ম্যাথ করবো। আচ্ছা, এই 1 2 1 2 মানে কি? P1 মানে 1 গুলোকে আমরা ধরছি প্রাথমিক আর 2 গুলোকে ধরছি অন্তিম, মানে P1টা প্রাথমিক চাপ, P2টা অন্তিম চাপ, V1টা প্রাথমিক আয়তন, V2টা অন্তিম আয়তন। এখানেও তাই, সব T1টা প্রাথমিক উষ্ণতা, T2টা অন্তিম উষ্ণতা। ঠিক আছে, দেখো আমি একটা ছোট্ট ম্যাথ তোমাদের দিচ্ছি, তোমরা বলবে যে কোন সূত্র অ্যাপ্লাই হবে। ওকে, একটা অঙ্ক আমি লিখছি, বলছে 16 গ্রাম অক্সিজেন 760 mmHg চাপে
16 গ্রাম অক্সিজেন 760 mmHg চাপে, 16 গ্রাম অক্সিজেন 760 mmHg চাপে 27°C উষ্ণতায়, 27°C উষ্ণতায় 12.30 লিটার আয়তনের পাত্রে রাখা আছে, আয়তনের পাত্রে রাখা আছে। ওই গ্যাস, টোটাল গ্যাসটা একই চাপে 24.60 লিটার আয়তনের পাত্রে স্থানান্তরিত করলে বড় পাত্রে গ্যাসের উষ্ণতা কত হবে? বড় পাত্রে গ্যাসের উষ্ণতা কত হবে? অঙ্কটা দেখেই মনে হচ্ছে যেন কত সংখ্যা, কত কিছু, কি কঠিন কি জটিল, ওইসব ভাবলে গল্প হয়ে যাবে, কিছু করতে পারবে না। তো যেটা মেন লাগবে, কোন সূত্র আমি বসাবো, এই যে 4টে সূত্র গেলাম প্রথমত অবস্থায়। দেখো 16 গ্রাম অক্সিজেন 760 mmHg সব আছে, ভালো করে দেখো কোনগুলো চেঞ্জ হচ্ছে আর কোনগুলো ধ্রুবক। দেখো গ্যাসের উষ্ণতা কত চেয়েছে, আগে উষ্ণতা একটা বলে দিয়েছিল, তার মানে উষ্ণতাটা নিশ্চয়ই চেঞ্জ হচ্ছে, নাহলে পরে উষ্ণতা কত বলছে মানে নিশ্চয়ই চেঞ্জ হচ্ছে, টি চেঞ্জ হচ্ছে, বোঝা গেছে। এ দেখো 12.30 লিটার আয়তন ছিল, কত লিটার আয়তনে পাত্রে করেছে? 24.60 লিটার, মানে দেখো আয়তন চেঞ্জ হচ্ছে, আর কোনো চেঞ্জের কথা বলেনি। দেখো একই চাপে বলেছে, মানে চাপটা চেঞ্জ হচ্ছে না। 16 গ্রাম অক্সিজেন, ওই একই গ্যাস বলেছে, মানে ভরের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে বুঝেই যাচ্ছে, দেখো ভর ফিক্সড, চাপ ফিক্সড, কে চেঞ্জ হচ্ছে? উষ্ণতা চেঞ্জ হচ্ছে আর আয়তন চেঞ্জ হচ্ছে। এবার বলো উষ্ণতার আয়তন চেঞ্জ হয় কোন সূত্রে? বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, গেলুসস ল, কোনটা? চার্লস ল। তাহলে চার্লস ল এর জন্য কি? চার্লস ল ভি ভ্যারিজেস টি, ওকে। তো ভি ভ্যারিজেস টি মানে অঙ্ক করার সময় কিভাবে বলেছি, কোনটা ফেলবে? V1/V2, যেহেতু সমানুপাতিক তাই জন্য T1/T2, ওকে। ব্যাস বসিয়ে দাও। প্রাথমিক আয়তন নিশ্চয়ই এটা, প্রাথমিক আয়তন কোনটা? 12.30। অন্তিম আয়তন কোনটা? V2 24.60। প্রাথমিক উষ্ণতা T1 কত? 27°C। নিশ্চয়ই জানো T1 বড়, টি হচ্ছে কেলভিন স্কেল, তাই ডিগ্রি-সিটাকে কেলভিন করতে গেলে 273 যোগ করতে হবে, নিশ্চয়ই জানো। তাহলে 27°C কে কেলভিন করতে গেলে 273 যোগ করতে হবে, মানে 27 প্লাস 273 মানে 300 কেলভিন হয়ে যাবে। তাই জন্য এটা 300/T2, এই T2টা বের করতে হবে এখান থেকে। উষ্ণতা কত চেয়েছি, ব্যাস্ট ক্যালকুলেশন করে T2 বের করে দাও। এটা কত হবে? এটা হবে 2, মানে T2 সমান হয়ে যাবে 600 কেলভিন। এটা অ্যান্সার। কিছু আছে অঙ্কটার মধ্যে, জাস্ট রিলেশন মানে সূত্রটা জানলে কোন সূত্র অ্যাপ্লাই করবো সেটা ভাবলেই অঙ্ক শেষ, তাই না? এইভাবে ছোট ছোট ম্যাথ আছে। এবারে তোমাকে যে রিলেশনটা বললাম সেখানে একটা রিলেশন থেকে আরেকটা রিলেশন আমি প্রতিষ্ঠা করব। যেমন তোমাকে যদি কোনো সম্পর্ক চায়, কোনো একটা রাশির সাথে কোনো একটা রাশি, সেখানে ওই সম্পর্ক থেকেই ওই সম্পর্কগুলো বের করা যাবে, সেরকম একটা দেখাচ্ছি। যেমন তোমাকে বললো চাপের সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক? পি মানে চাপ, প্রেশার, ডি মানে ডেন্সিটি মানে ঘনত্ব, এটার সম্পর্ক চেয়েছি। যদি বলে দেয় তো ভালো যে EMR টিটা স্থির, যদি বলে দেয় আরো সহজ হয়ে গেল। কি সহজ না, ভর আর উষ্ণতা স্থির থাকে কোন সূত্রে? বয়েল সূত্রে। তার মানে বুঝতে হবে যে এটা প্রমাণ করবো নিশ্চয়ই বয়েল সূত্র থেকে, তাই না? যদি এটা নাও বলে দেয় তাও বুঝতে পারবো। দেখো কার সাথে কার সম্পর্ক হচ্ছে, চাপের সাথে ঘনত্বের সম্পর্ক। তাই চাপটা তো পি, আর ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, তাই না? তো এবার ভাবো ভরের সঙ্গে
চাপের রিলেশন বার করবো না আয়তনের সঙ্গে চাপের রিলেশন? ভরের সঙ্গে চাপের রিলেশন দেখো কোনো বেসিক রুল নেই, সূত্র নেই, দেখো, তাই না? তাহলে আয়তনের সঙ্গে চাপের একটা সূত্র আছে। তার মানে এই ঘনত্বটা যদি ভাবি ডি সমান এম বাই ভি, তাহলে ভি এর সঙ্গে চাপের তো একটা সম্পর্ক আছে। ভি এর সঙ্গে চাপের সম্পর্ক মানে কোন সূত্র? সেটা বয়েল সূত্র। তার মানে ভাববো এটা বয়েল সূত্র থেকে করাটা, মানে একটা হিন্টস পেলাম আর কি, যে চাপের সাথে ঘনত্বের সম্পর্ক দিয়েছে, মানে চাপ মানে তো পি আর ঘনত্ব ডি মানে এম বাই ভি। দেখো এইগুলোর মধ্যে কি রিলেশন আছে অ্যাকচুয়ালি, কিন্তু দেখো এইগুলো রিলেটেড দেখো একমাত্র বয়েলসেই এই রিলেশনটা আছে, ভি এর সঙ্গে চাপের সম্পর্ক। তার মানে আমরা বয়েল সূত্র দিয়ে আমরা এটা প্রতিষ্ঠা করতে পারি। দেখো সঙ্গে সঙ্গে আমরা বয়েল সূত্রটা লিখবো, একদম গাণিতিক সমীকরণ বসাচ্ছি। বয়েল সূত্রের গাণিতিক সমীকরণ পি ভি ইকুয়াল টু কে, ব্র্যাকেটে লিখছি এম আর টিটা স্থির। ডি ঘনত্ব ডি সমান নিশ্চয়ই জানো, মাধ্যমিকে তোমরা পড়েছো, ভর বাই আয়তন। ওকে, তো এখানে আমি পুট করব, ভি সমান কি হয়ে যাবে না এম বাই টি। আমি ভি এর জায়গায় এম বাই টি পুট করতে পারি। দেখো এটা বসিয়ে দেবো এখানটা, ভি এর জায়গায় বসাবো এম বাই টি সমান সমান কে। কার সাথে কার সম্পর্ক? পি এর সাথে ডি এর সম্পর্ক। পি আর ডিটাকে এদিকে রেখে বাকিগুলো ওদিকে করে দাও, পি আর ডিটা এদিকে রেখে বাকিগুলো এদিকে করে দাও। দেখো পি আর ডিটা এদিকে করে বাকিগুলো যখন এদিকে করলে, দেখো এটা একটা ধ্রুবক, মানে কেটা তো এমনি ধ্রুবক জানো, আর এমটাও তো ধ্রুবক, কারণ এমটা স্থির বয়েল সূত্রে। দেখো কেটাও ধ্রুবক, এমটাও ধ্রুবক, তাহলে দুটো ধ্রুবকের অনুপাত নিশ্চয়ই একটা ধ্রুবক হবে, সেটাকে আমরা ধরছি কে ড্যাশ। দুটো ধ্রুবকের অনুপাত গুণফল যা হোক না কেন সেটা ধ্রুবক হবে, তো সেটাকে আমি কে ড্যাশ ধরে নিচ্ছি। তাহলে এটা যদি আমি এখানে তুলে দিই তাহলে কি হয়ে যাচ্ছে? পি সমান কে ড্যাশ ডি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো পিও ওপরে ডিও ওপরে, মানে সমানুপাতিক সম্পর্ক। আমি যদি কে ড্যাশটা তুলে দিই তাহলে প্রপোর্শনাল যদি সমানুপাতিক হয়ে যায়, তাহলে বুঝতে পারছো পি ভ্যারিজেস ডি। অবশ্যই কন্ডিশন পাশে এম আর টিটা স্থির। তাহলে দেখো চাপের সঙ্গে কি ঘনত্বের কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ চাপ বাড়ালে ঘনত্ব বাড়বে, ঘনত্ব বাড়ালে চাপ বাড়বে, ঘনত্ব কমালে চাপ কমবে, চাপ কমলে ঘনত্ব কমবে। ওকে, এইভাবে যে করালাম, এই একইভাবে তোমরা ওই উষ্ণতার সাথে ঘনত্বের সম্পর্ক বের করবে, ওটা চার্লস ল দিয়ে অ্যাপ্লাই করে হয়। ওকে, ওটা তোমরা দেখবে টেক্সট বইয়ে করা আছে, ওটা ভালো করে দেখে নেবে। তো এবার যেটা বলা যে বয়েলস ল, অ্যাভোগাড্রোস ল বা গেলুসাক্স ল ডাইরেক্টলি সূত্র থেকে কিন্তু গাণিতিক সমীকরণ ডাইরেক্ট চলে আসে, কিন্তু চার্লস লটা যেটা আছে সেটা কিন্তু সূত্র থেকে গাণিতিক সমীকরণটা ডাইরেক্ট আসে না, যেটা ক্লাস 10-এ অবশ্যই ছিল, যে ভি ভ্যারিজেস টি আর কি, এটা প্রুফ কিভাবে করবে, তাই না? এটা একটু দেখো, যদি কোনো ডাউট থাকে আমাকে জানিও, আমি তাহলে নেক্সট ক্লাসে বলবো যে ভি ভ্যারিজেস টি এর প্রতিষ্ঠাটা, এটা ক্লাস 10-এর ছিল, সেটা দেখো তোমরা, আগের বই এগুলো দেখো। আরেকটা এই প্রসঙ্গে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, পরম শূন্য উষ্ণতা, যেটাকে তোমরা জানো যে -273 ডিগ্রি সি টেম্পারেচারটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, সেটা কি ছিল বা সেটার পুরো ডিটেলস একটু দেখো, আমাকে যদি কোনো ডাউট থাকে সেটা আমাকে জানিও। দেখো এবারে আমি একটা ইন্টারেস্টিং একটা টপিকে যাব, যেটা থেকে কোয়েশ্চেন, শুধু কোয়েশ্চেন না, এটার উপর বেস করে অনেক কিছু নির্ভর করছে, খুব ভালো করে জানা দরকার। সেটা হচ্ছে লেখচিত্র, গ্রাফ। তো আজ আমি গ্রাফ জাস্ট একটু বেসিক জায়গাটা গ্রাফ বলবো, সেটা একটু বুঝে রাখো। পরের দিন আমি পুরো ডিটেলস যত গ্রাফ আছে সব গ্রাফ সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো লেখচিত্র বলতে কি বুঝি, প্রথম একটা কথা বলি, এই যে ব্যস্তানুপাতিক বলো না, ব্যস্তানুপাতিক মানে কি? একটা বাড়ছে একটা কমছে। সমানুপাতিক মানে একটা বাড়ছে আর একটাও বাড়ছে, মানে দুটো একইভাবে হচ্ছে। আর একটা হয় ধ্রুবক, মানে কোনো চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট। তো আমি তোমাদের কয়েকটা মজার বিষয় বলে আমি সেখান থেকে মানে গ্রাফটাকে একটু বোঝানোর চেষ্টা করছি। যদি আমি তোমায় বলি যে এই যে এখন করোনা ভাইরাস নিয়ে যা সব খুব কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে নিশ্চয়ই তোমরা জানছো যে ভাইরাসের ইনফেকশন যে হচ্ছে,
সেখানে মেনলি বয়স্কদের হচ্ছে। তো সেখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি কি, বয়স বাড়ার সাথে সাথে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় না বেড়ে যায়? অবশ্যই বয়স বাড়ার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে আমি যখন বলি বয়সের সাথে রোগ প্রতিরোধ ক্ষমতার কি সম্পর্ক, অবশ্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ বয়স বাড়লে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, তাহলে একটা বাড়ছে একটা কমছে, মানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে আমি যদি তোমাকে লেখচিত্র আঁকতে বলি, বয়স বনাম রোগ প্রতিরোধ ক্ষমতা। আচ্ছা, আমি এই লোয়ার এক্স অ্যাক্সিসে বয়স দেখছি, বয়স বনাম রোগ প্রতিরোধ ক্ষমতা। ভাবো, এটা ভাবো। তাহলে দেখো বয়স যখন, আচ্ছা এখানটা আমি লেখচিত্র এঁকেই দেখাচ্ছি। যে কোনো ব্যস্তানুপাতিক গ্রাফের লেখচিত্রটা এরকম এরকম। প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্তাকার। প্রকৃতিটা কি? সমপরাবৃত্তাকার। কারণ দেখো, ভাবো এটা বয়সের গ্রাফ, তো এটা বয়সের, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর বয়স প্রকাশ করেছি, ওয়াই অক্ষ বরাবর রোগ প্রতিরোধ ক্ষমতা প্রকাশ করেছি। দেখো বয়স এটা মানে 0, এটা থেকে ধরো 5, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50, এটা 60। ভাবো এই যে বয়স যখন 20, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা এটা রোগ প্রতিরোধ ক্ষমতার মান, ভ্যালু। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা এই দিয়ে প্রকাশ করে, এটা ভ্যালু। সাপোজ রোগ প্রতিরোধ ক্ষমতা সাপোজ এটা 30 ধরো, এই ভ্যালুটা। দেখো বয়স যখন 20টা বাড়িয়ে আমি জাস্ট 50 করলাম, তখন দেখো রোগ প্রতিরোধ ক্ষমতার ভ্যালুটা কত দাঁড়িয়ে গেল। এটা যদি 30 হয়, নিশ্চয়ই এটা কত হয়ে যাচ্ছে, দেখো 10। তার মানে বুঝছো, বয়স যখন 20, এজ যখন 20 হচ্ছে, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা দেখো 30। আবার এজটাকে যখন আমি বাড়িয়ে 50 করলাম, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা দেখো 10। তাহলে ভাববো বয়স বাড়ার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা কমলো। অর্থাৎ যে কোনো ব্যস্তানুপাতিক গ্রাফ সবসময় কিন্তু এইরকম হবে। ওকে, এবার এটা সমাপরাবৃত্তাকার। এবার যদি সমানুপাতিক সম্পর্ক হয়, সমানুপাতিক সম্পর্ক মানে যদি বলি বয়সের সাথে জ্ঞান কি সম্পর্ক, বয়স বাড়লে জ্ঞানের পরিসর কি হয়, বাড়ে না কমে? সাধারণত বলো, ওই এক্সেপশনাল নিয়ে ভাবনা চিন্তা করো না, তাহলে আবার গন্ডগোল হয়ে যাবে। তো এইগুলো, এই যে এইটা যখন আমি করলাম, সেইগুলোই ব্র্যাকেটে সব ধ্রুবক ধরে নিলাম, ঠিক আছে? ওইগুলো ধ্রুবক, বাকি সব ধ্রুবক। তো এবারে আমি যেটা করবো, বয়স বনাম বুদ্ধি। এবার বলো, বয়স বাড়লে বুদ্ধি বাড়ে, তাহলে বয়স 20-তে যদি বুদ্ধি এই হয়, তাহলে বয়স 50-এ বুদ্ধি 10, এটা হয়? তাহলে এই গ্রাফ আর কি হবে? তাহলে ব্যস্তানুপাতিকের লেখচিত্রের ওটা হবে না। তখন ব্যস্তানুপাতিকের লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরল রেখা। সমানুপাতিক সম্পর্কের সবসময় লেখচিত্র হয় মূল বিন্দুগামী সরল রেখা, এরকম। ওকে, এই যে ভাবো কেন হচ্ছে, দেখো দেখো বয়স যখন 20, তখন বুদ্ধি দেখো এইটা। আর বয়স যখন 40, তখন বুদ্ধি দেখো এটা। দেখো বুদ্ধি বেড়ে গেছে। বয়স 20 যখন বুদ্ধি, বয়স 40 যখন বুদ্ধি বা জ্ঞান বেড়ে গেছে, তাই না? তাহলে সমানুপাতিক সম্পর্ক এটা উপযুক্ত। তাহলে তোমাকে যদি সমানুপাতিক লেখচিত্র দেয়, এইটা লেখচিত্র। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, তাহলে বয়স যখন 0 ধরবে, 0, তখন তাহলে বুদ্ধি 0। বয়স 0 মানে বুদ্ধি কি 0? বয়স 0 মানে বুদ্ধি 0। বয়স 0টা কখন থেকে কাউন্ট করে? যখন মাতৃগর্ভে আছি, তারপরে ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে বয়সটা কাউন্ট হচ্ছে। তো সেই বয়স 0 মানে অ্যাকচুয়ালি মাতৃগর্ভে থাকা, তখন তার ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, যদি তাই বলি। তাহলে সেখানে তাহলে তার বুদ্ধিটা কি বলা যাবে, 0 কি বলা যাবে? তাহলে সেখানটা একটা কনফিউজিং এর জায়গা থাকছে, তাই না? বাস্তবে তা হয় না, বাস্তবে হয় না। সেই জন্য কি হয়, 0 লেভেলটা না একটু ডট 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 করে তোলা ভালো। কনফিউজিং জায়গা, যে বাস্তবে কি সত্যি বয়স 0 হলে বুদ্ধি কি 0 হয়, তাই না? ওই জন্য ডট ডট করে। এবার দেখো এই সমানুপাতিক সম্পর্ক মানে এটা হচ্ছে সরলরেখা